আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরফুর রহমান। আমি আমার নিজস্ব ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং, এই সম্পর্কে আলোচনা করব, যে হাউ টু ইউজ ইট এবং সেটি ব্যবহার সম্পর্কে আমি আলোচনা করব। এখন একটু সফটওয়্যারটা রান করে নিই, তারপর কথা বলি। এটা মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিটেলস এস্টিমেটিং। এটা মেইনলি ড্যাশবোর্ড। তারপর যেটা করতে হবে সেটা হলো যে নাম্বারিং করা যে স্টেপ, এটা একটা ড্যাশবোর্ড, কিন্তু এটা কিন্তু ওয়ার্কিং যে ইন্টারফেস সেটা না। তাই এটা প্রথমে আগে বলা দরকার, সেটা হলো যে আপনাদের যেটা করতে হবে যে নাম্বারিং যে স্টেপগুলো আছে সেই নাম্বারিংগুলো স্টেপগুলো আপনাকে এসেনশিয়ালি ফলো করতে হবে। এটা ম্যান্ডেটরি ফলো করা, নাম্বারিং করা। আর যেগুলো নাম্বারিং নাই সেগুলো আপনার তো বিভিন্ন কাজের জন্য সুবিধার জন্য দেওয়া হয়েছে। যেমন নাম্বার করাগুলো পরের ব্যাপার বলবো। যেমন নাম্বার করাগুলো বলি, প্রথম হলো অথেন্টিকেশন। যে ড্রাইভে আপনাকে অথেন্টিকেশন দেওয়া হবে সেটি সিলেকশন করে তারপর যে পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে। তবে এখন এটা প্রয়োজন নাই, কারণ আমি তো আগে অ্যাক্টিভেট করে রেখেছি ভিডিও করার স্বার্থে। এবং এই অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। যদি আমি ডেমো ভার্সন ছাড়বো, ডেমো ভার্সন, তখন আপনাকে এই অথেন্টিকেশন আর প্রয়োজন হবে না। হার্ড ডিস্ক অথেন্টিকেশন বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি ডেমো ভার্সনের যে অংশটুকু দিব সেটুকু অটোমেটিক্যালি অ্যাক্টিভ থাকবে। তো এখন এখানে স্টেপগুলো হলো, প্রথম হলো অথেন্টিকেশন এ বি, যে 1A 1B, তারপর হলো অ্যাক্টিভেট 1C অ্যাক্টিভেট সফটওয়্যার, তারপর টু মেক প্রোফর্মা অন এক্সেল ফর কি ডিটেলস এস্টিমেট। ডিটেলস এস্টিমেট এক্সেলে কাজ করার জন্য এটা তো আউটপুট অবশ্যই এক্সেলের উপরে, সেজন্য একটা প্রোফর্মা করার প্রয়োজন হবে, প্রোফর্মা। আবার শর্ট এস্টিমেট, শুধু ডিটেলস নয়, অনেক সময় বিওকিউ তৈরি করার জন্য যারা শর্ট টেন্ডার কাজের সঙ্গে জড়িত তারা দেখবেন বিওকিউ তৈরি করা কিন্তু এসেনশিয়াল হয়ে পড়ে। তখন শর্ট এস্টিমেট দরকার পড়ে। সেটা ডিটেলস শুধু কোয়ান্টিটিতে থাকবে, ডিটেলস কোনো মেজারমেন্ট থাকবে না। অন্যান্য সব কিছু থাকবে ইউনিট ডেসক্রিপশন, রেট বা রেট ছাড়া কোয়ান্টিটি সবই থাকবে, কিন্তু ডিটেলস কোনো মেজারমেন্ট থাকবে না। সেটা শুধু শর্ট এস্টিমেট বা এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি। তারপর থাকবে কোথায় 2C, 2 এর যে সি, সেটা হলো এলটিএমের যে ওয়ার্ডসের এলটিএম বিওকিউ বানান যাবে। সেটা হলো ডিটেলস যে এস্টিমেট আছে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ওয়ার্ডস এলটিএম বিওকিউ বানান যাবে। সুবিধা আছে, শুধু একবার ডিটেলস এস্টিমেট করতে পারলে আর বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু একদম ইজি হয়ে যায়, নতুনভাবে আর বানাতে হবে না, অটোমেটিক্যালি তৈরি হবে বা তৈরি করতে পারবেন। সেটা হলো ডিটেলস এস্টিমেট থেকে তৈরি করতে পারবেন। আপনি যদি পিইউ হন, আপনি যদি পিইউ না হন, যদি বিডারের কাজ করেন, তাতেও কিন্তু অনেক সময় ডিটেলস এস্টিমেট প্রয়োজন পড়ে। বা কেউ যদি কনসালটেন্সি করেন বা ঠিকাদারি করেন, তাতেও কিন্তু ডিটেলস এস্টিমেটের কিন্তু প্রয়োজন হয়। সুতরাং আমার এই সফটওয়্যারটা ফর পিই, প্রকিউরিং এন্টিটি এবং বিডার উভয়ের জন্য কিন্তু কার্যকরী। তারপরে এলটিএমের ওয়ার্ডসের এলটিএম বিওকিউ যে ফরম্যাটটা সেটি তৈরি করা, এটা হলো ওটিএম বিওকিউ ফরম্যাট তৈরি করা। এটি দেখালাম হলো যে প্রোফর্মা মেকিং অন এক্সেল শিট। এই হলো A2A B C D। এটা ক্লিক করলেই হবে, আমি একটা করে দেখাবো, তারপর ক্লিক করলেই হবে। তারপর 3 নম্বর ধাপ সেটা হলো ডিটেলস এস্টিমেটিং। আর 4 নম্বর ধাপ হলো যে অটো প্রিপেয়ার শর্ট এস্টিমেট ফ্রম ডিটেলস এস্টিমেট। এটা ডিটেলস এস্টিমেট থেকে কীভাবে অটোমেটিক্যালি বিওকিউ তৈরি করা যায় বা শর্ট এস্টিমেট তৈরি করা যায় সেইটা। কিন্তু প্রথম কাজ একটাই শুধু আপনার কাজ, সেটা হলো সময় লাগে যেটা করতে, তবে এখানে অনেক ইজি করা হয়েছে যাতে আপনার একটা ইন্টারফেসের মধ্যে সব কিছু করতে পারেন। এটা 3 নম্বর ধাপটা। আর বাকি যে ধাপগুলো আছে এটা অটোমেটিক্যালি। যাই হোক, এটি গেল মেইন কথা, ইন্টারফেসে এখনও যায়নি। এটা হলো যে সফটওয়্যারটা। আর যেগুলো এসেনশিয়াল না, যেমন এখানে শুধু গাইডলাইন যে ফ্ল্যাট লেখা, আর যেগুলো অ্যাকশন বাটন সেটার উপর মাউস ধরেন তা সেটা হাতের মতো চিহ্ন আসবে মাউস ধরলে। আর যেগুলো ফ্ল্যাট লেখা যার উপর মাউস ধরলে কোনো চেঞ্জ আসবে না, সেটা বলবেন যে সেটা গাইডলাইন বা স্টেপ গাইডলাইন। এগুলো এই এবং এটা ওটা আপনার অ্যাক্টিভেট করা, ওয়ার্কবুক অ্যাক্টিভেট করা, এখান থেকে ধরে এখানে দেখতে পাবেন। শুধু সব জায়গায় আছে এটা, যে আপনার কী
এক্সেল ফাইলগুলো ওপেন আছে সেগুলো আপনাকে এই ড্রপ ডাউনে দেখাবে। তারপর আপনার যেটা প্রয়োজন সেটা ধরবেন, ধরার পর আপনি অ্যাক্টিভেট বললেই সেটা জিনিসটা অ্যাক্টিভেট হবে। এই যখন এটা অ্যাক্টিভেট হলো, আমি দেখালাম এটা একটা স্যাম্পল এস্টিমেট, একটা ডিটেলস এস্টিমেট। এই জিনিসটা আমি আগে ওপেন করে রেখেছি যাতে ভিজুয়াল লিমিটেশনের স্বার্থে। এইটা ধরা যায় এখান থেকে। তারপরে এটার শিট ধরা যায়, কোন শিট আপনি ধরবেন। তোমার শিট 1, এইটারই শিট 1টা আমি ধরলাম, কারণ আউটপুট কোন শিটের ওপর নেবেন আপনি এমনি ম্যানুয়ালি ধরতে পারেন বা এটার মাধ্যমে ধরতে পারেন। এটা ধরা হলো। এবং সবসময় যেটা দেখবেন যে একবার যদি আপনি নিচে ক্লিক দেন কোনো কিছু দেখার জন্য, তখন কিন্তু এটা মিনিমাইজ হবে। তখন টাইটেল ভার ধরে যে কোনো ইন্টারফেস টাইটেল ভার ধরে বিভিন্ন জায়গায় সরায় রাখতে পারবেন। আবার একবার দিলে কিন্তু বড় হয়ে যাবে। তারপর মিনিমাইজ টু টাস্ক বার, আপনি যদি মনে করেন যে টোটালটা টাস্ক বার আমি পাঠিয়ে দিব, তখন মিনিমাইজ টু টাস্ক বার দিলেই টাস্ক বারে চলে যাবে সবগুলোই। তারপরে আইকন থেকে ক্লিক দিলেই আবার ভেসে উঠবে আপনার সামনে এটা। আর যেটা দেখা যাবে যে অ্যাক্টিভ কোনটা, ওয়ার্কবুকটা কোনটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এখানে নামটা অলওয়েজ শো করবে সব ইন্টারফেসের উপরেই। এখানে মূলত 2-3টা ইন্টারফেস আছে, সবগুলোতেই কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন যে বর্তমানে কোন শিটটা বা কোন ফাইলটা অ্যাক্টিভ আছে। এগুলো আমি দেখালাম। তো মেনলি এখন কাজে যাব, সেটা হলো একটা পারফর্মার যে কোনো একটা ক্লিক করে দেখি। এখানে ক্লিক করলে কিন্তু পারফর্মার তৈরি হয়ে যাবে, দেখুন আপনারা। এই যে একটা ক্লিক হলো এবং এটা আপনাকে আপনার একটা নাম দিয়ে সেভ করবেন, যে আপনার সুবিধা মতো নাম দিয়ে যে কোনো একটা ফোল্ডারের আন্ডারে, যেখানে সফটওয়্যার ফোল্ডার আছে সেখানে না রেখে আপনার অন্য কোনো ডকুমেন্ট ফোল্ডারে আপনি এটা রাখবেন। এটা আমি দেখালাম যে কীভাবে করতে হয়। তা ওকে বললাম, এটাই বলা আছে। এই যে একটা ফাইল দেখেন, আমি যে ফাইলটা রান করে রেখেছি সেই একটা পারফর্মার কিন্তু এখানে তৈরি হলো। তারপর আপনি ঘর ছোটো বড়ো করতে পারেন, আপনি পেজ সেট করতে পারেন। যেমন পেজ সেট গিয়ে পেজ সেট গিয়ে পেজে আবার সাইজ ধরলেন A4, তারপর ওরিয়েন্টেশন ধরলেন হলো পোর্ট্রেট, মার্জিন নর্মাল ধরেন নর্মাল, তাহলে আপনি দেখতে পাবেন। এবং আপনাকে এই যে সিরিয়াল নম্বর থেকে শুরু করে এই যে ঘর, এই যে টোটাল প্রাইসের ঘর, এইটুকু কিন্তু আপনার প্রিন্ট এরিয়ার ভিতরে রাখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। আর বাকি যেগুলো আছে এগুলো ফর শর্ট এস্টিমেট তৈরি করার জন্য বা বিওকিউ তৈরি করার জন্য, এটা আউট অফ ইউর প্রিন্টিং এরিয়া। আপনার যখন টেকনিক্যাল স্যাংশনের জন্য পাঠাবেন, এস্টিমেট হায়ার অথরিটির কাছে পাঠাবেন, তখন শুধু প্রিন্ট অংশটুকু আপনি পাঠাবেন, এইটুকু। আর এটুকু থাকবে না, এটুকু আসবেও না, এটুকু প্রিন্ট এরিয়ার বাইরে আপনি রাখবেন। তাহলে প্রিন্ট আসবে না, আপনি শুধু এইটুকু প্রিন্ট করবেন যেগুলো এই ফর টেকনিক্যাল স্যাংশন অথবা সেন্ডিং টু হায়ার অথরিটি ফর অ্যাপ্রুভাল। যাই হোক, যে কারণেই হোক না কেন, এখানে কাজের সুবিধার্থে শুধু এগুলো দেওয়া হলো। এগুলো আপনার এস্টিমেট ফাইলের সাথে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এস্টিমেট ফাইলটা তো সব কপি তো আপনার কাছে থাকবে। যাই হোক, এটি পারফর্মার তৈরি করা দেখালাম, হাউ টু ক্রিয়েট এ পারফর্মার অটোমেটিক্যালি। হাত দিয়ে বারবার কষ্ট করার দরকার নেই। এখানে আপনি মূলত লিখবেন, এখানে নাম কী বলে কাজের নাম লিখবেন বা এস্টিমেটের নামটা লিখবেন। সেল মার্চ করে লিখতে পারেন বা না মার্চ করেও লিখতে পারেন। এই আপনি এখানে লিখবেন। পরবর্তী ঘর থেকে, অর্থাৎ এই যে 2 নম্বর ঘর থেকে আপনি শখ বানাবেন, শখ থেকে তারপর আপনি কাজ শুরু করবেন। এই যে 3 নম্বর রো থেকে বা 4 নম্বর রো থেকে আবার ডাটা এন্ট্রিগুলো শুরু করে দেবেন। সেটা আপনার যেটা চয়েস হয় সেটা করবেন। এটা আমি ক্লোজ করে দিচ্ছি এই কারণেই যে আমি একটা তো করছি, এটা সেভ করলাম না। এই যে আমি একটা একই পারফর্মা আমি এটা রেখেছি এবং প্রিন্ট এরিয়া পর্যন্ত আপনার পেজ সেট দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমরা আসল কথায় আসবো যে একটা আইটেম আমি নিয়েছি, যে কীভাবে আইটেম নেব। বলি যে আইটেম নেওয়ার জন্য কতগুলো ঘর কিন্তু মার্জ করার প্রয়োজন, সেটা আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না। আপনি যে ঘরে করতে চান সেই ঘরে, যেমন আমি বলি যে আমি 5 নম্বর ঘরে একটা ডেসক্রিপশন বসানোর জন্য একটা ঘর করব, তখন কি করব, এই যে প্রথমেই বলা আছে আমি এখন এস্টিমেটিংয়ে দেবো গো ফর ডিটেলস এস্টিমেট। এটা কিন্তু আমার উদ্দেশ্য এখন কি, এতগুলো কথা বললাম, সেটা হলো ডিটেলস এস্টিমেট করতে হয় কীভাবে, সেই জিনিসটা আমি আলোচনা করব। এখন ওখানে ঢুকি। ভিন্ন একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে স্টেপগুলো বলি, এটা মিনিমাইজ টু টাস্ক বার, অ্যাক্টিভ ওয়ার্কবুক, এগুলো কিন্তু স্টেপগুলো নাম্বারিং করা না। নাম্বারিং হলো 1A 1B, হ্যাঁ, এটা হলো 1 ধাপ, তারপর 2A B C D, এইগুলো ধাপগুলো। অর্থাৎ এখানে সম্ভাব্য সেটা হলো যে 1 নম্বর যেটা ক্রিয়েট কারেন্ট রো, কারেন্ট মানে যেটাতে আপনি অ্যাক্টিভ থাকবেন, কারেন্ট রো ফর
ক্রিয়েট কারেন্ট র রেডি টু ইনজার্ট এসওআর ডাটা। এসওআর মিন শিডিউল অফ রেট ডাটা। আমি ক্লিক দিই, দেখেন কি হয়, দেখেন এখানে কিন্তু কতগুলো সেল কিন্তু মার্জ হয়ে গেছে, আগে কিন্তু তা ছিল না। আবার বলি, আবার দেখেন এই যে ঘরগুলো কিন্তু ভাগ করা, প্রত্যেকটা সেল কিন্তু ভাগ ভাগ করা, এখানে ভাগ ভাগ করা সবাক। কিন্তু যখন আমি সেলটাকে উপযোগী করব 6 নম্বর রোটাকে, তখন এখানে ক্লিক দিলে কিন্তু এই রোটা কিন্তু এই দেখেন কোন পর্যন্ত মার্জ হয়ে গেছে, এই পর্যন্ত দেখতে পাচ্ছেন। এটা হলো কি আপনার জন্য ঘরের ডেসক্রিপশন বসার জন্য একটু ঘর বেশি প্রয়োজন হয়, সেই জন্য এই জিনিসটা একটু বাড়তি সুবিধা করা হলো। হাতে কোনো কিছু করার প্রয়োজন নেই বেশিরভাগ। এটা যদিও সেমি অটো, কিছু কাজ হাতে করতে হবে, তবে বেশিরভাগ কাজ আপনি অটোমেটিক করতে পারবেন। আর কিছু কাজ আপনাকে ম্যানুয়ালি কিছুটা করতে হবে, সেটা আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যাই হোক, তো এখন যেটা দেখাবো সেটা হলো ব্রিফিং করছি যে এটা ইনজার্ট। আবার গো টু শিডিউল অফ রেট ডাটা ইনজার্ট। প্রথমে তো আপনার ডাটা এন্ট্রি করার আগে আপনাকে তো বুঝবেন যে কী কী আইটেম আপনারা কাজ করবেন বা এস্টিমেট করবেন, তার কিন্তু একটা চেক লিস্ট করে নিতে হবে আপনাকে। এলোমেলোভাবে কিন্তু কাজ করা যাবে না, সেই জন্য চেক লিস্ট ইজ এ মাস্ট। বিফোর স্টার্টিং ওর এস্টিমেটিং ওয়ার্ক চেক লিস্ট করবেন যে কী কী আইটেম আপনার কাজ বুঝে, বিল্ডিং হোক বা ব্রিজ হোক, যাই হোক আপনি যেটাই হোক না কেন, বাউন্ডারি ওয়াল হোক, আর যাই হোক যে কোনো কাজেরই আপনি এস্টিমেট করার আগে আপনাকে চেক লিস্ট করবেন যে কোন কোন আইটেম আমি নিব এবং ধারাবাহিকভাবে কোন আইটেমের পর কোন আইটেম আসবে সেই ধারাবাহিকতাটা ফিলিং করাটা আপনার উচিত। সেই চেক লিস্টটা লিখে নেবেন, লিখে নিয়ে পর্যায়ক্রমে আপনি একটা করে আইটেম ধরবেন, তার ডেসক্রিপশন বসাবেন, তার মেজারমেন্ট শেষ করবেন, সব কিছু ওকে করবেন, তারপর পরবর্তী আর একটা আইটেমে যাবেন। তো সে কীভাবে আইটেমটা বাড়াতে হয় সেটা আলাদা ভিডিও আছে। যে আপনি শিডিউল অফ রেট একটা ইন্টারফেসটা শুধু এখন দেখাবো। এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা, এই ইন্টারফেসটা এটা আলাদা ভিডিও আছে। যে ইন্টারফেসটা ব্যবহার করে আপনি শিডিউল অফ রেট অফ এনি ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট ব্যবহার করে আপনি কিন্তু ডাটা এস্টিমেটিং করতে পারবেন। সে এলজিডি হোক, পিডব্লিউডি হোক, রোডস অ্যান্ড হাইওয়েজ হোক, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হোক বা রেলওয়ে হোক, যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল ওয়ান এক্সেল ফরম্যাট আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। যাই হোক, এটা ভার্সেটাইল সফটওয়্যার। আর এটা আমি শুধু ইন্টারফেসটা দেখালাম। ইন্টারফেসটা ডিটেলসটা আমি আলাদা ভিডিও আছে যে হাউ টু ইনজার্ট শিডিউল অফ রেট ডাটা ইনটু এস্টিমেট, এটা আলাদা ভিডিও আছে, সেটাও ইউটিউবে দেওয়া আছে, সেটা আলোচনা করব পরে। এখন শুধু ব্রিফ করছি এস্টিমেটিংয়ের ব্যাপারে, ব্রিফ করছি ডিটেলস এস্টিমেটিং দেয়। তা যাই হোক, ডিটেলস এস্টিমেটে গেলাম। এখন এই যে এটা দুটো হলো 1A 1B। এখন 2 এর ধাপগুলো অনেকগুলো ধাপ। সেই ধাপগুলো হচ্ছে এস্টিমেটিং করা। এস্টিমেটিং হলো 2 এর এ যেটা, সেটা হলো যে নাম্বার, যেটা ইউনিট শুধু নাম্বার আর তারিখ ক্যালকুলেশন করা এবং ডাটাকে এন্ট্রি দেওয়া, ডাটা এন্ট্রি বক্স। এগুলো ডাটা এন্ট্রি প্রথম হলো লোকেশন বক্স, এইগুলো তো সব লোকেশন বক্স। এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন লোকেশন বক্স, কারণ মেজারমেন্ট করতে করতে একটা লোকেশন লাগে। আর লোকেশন ছাড়াও দেওয়া যায়, যে প্রথমটাতে লোকেশন দিলেন, প্রথম মেজারমেন্টে পরেগুলো আর দিলেন না, তাতেও চলবে। নম্বর টেক্সট কেন বলবো, নম্বর ভ্যালু আছে। যেমন আমরা অনেক সময় বলি যে 2 × 5, এটা কিন্তু আমরা 2 × 5 10 হলো, কিন্তু এটা টেক্সট আকারে আসবে, কিন্তু এটা কিন্তু আপনার ভ্যালু কত হবে, 10 হবে। এই 10 হলো, এখন এটা আমার সেজন্য ভ্যালুটা দিয়ে দিতে হবে। যে টেক্সট আউটপুটটা কি, যে নাম্বার টেক্সট এর সাথে আরও হতে পারে, ব্র্যাকেট থাকতে পারে, ব্র্যাকেট থেকে লিখলাম হলো 2 + 6 লিখে ব্র্যাকেট দিলাম, এই ধরনের হতে হয়। এই ধরনের কিন্তু আসলে ক্যালকুলেশন হওয়াটা বা এক্সেলের উপর শো করাটা জটিল, সেজন্য এখানে ভিন্নভাবে দেওয়া আছে নম্বর টেক্সট। এই যে ঘরগুলো সবগুলোতে নম্বর টেক্সট হিসেবে দেওয়ার জন্য আপনি যে কোনোভাবে দিতে পারেন, এখানে দিতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। তারপরে যে ভ্যালুটা আসবে সেটা আপনাকে হাতে দিতে হবে, এই জায়গায় 10টা 5টা 2টা 1টা যাই হোক না কেন। তারপর এখানে টোটাল ক্যালকুলেশন হবে এইখানে। তারপরে এটা ডাটা এন্ট্রি করার পর আপনাকে টু বি ইনজার্টেড, এই যে প্রথম হলো এই বাটনতে ক্লিক করে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে, যে টোটাল ক্যালকুলেশন করে নেওয়ার পর তারপরে আপনাকে বসাতে হবে ইয়েতে গিয়ে, যে রোতে আপনি বসাবেন সেই রোতে থেকে, যে রোতে ডাটা এন্ট্রি স্টার্ট করবেন সেই রোতে শুধু একবার রাখবেন, রো বরাবর যে কোনো সেলে আপনার রাখলেই চলবে। তারপর আপনার জায়গা মতো বলবে, সেটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। 1 ডাইমেনশনাল, যা শুধু এখানে কিন্তু আমরা আলোচনা করছি এপিএস সিস্টেমটা আলোচনা করতেছি,
আমি পরেরটা ইয়েটা একই পদ্ধতি, মেট্রিক যে পদ্ধতি সেটা আমি সেটাও অ্যাড করব, সেটা এখন আপাতত অ্যাড করি নাই, অ্যাড করব একই পদ্ধতি। তবে শুধু একটা ব্রিফিং করলে বা অন্যটা পারবেন সেটা কোনো বিষয় নয়, এর সাথে কিন্তু আপনার ইয়েটাও অ্যাড থাকবে কি মেট্রিক সিস্টেমের যে এস্টিমেটিং করা ডিটেল সেটাও কিন্তু অ্যাড থাকবে। এখন আপাতত ফিট এফপিএস সিস্টেম ফুট ইঞ্চিতে যে জিনিসটা সেই জিনিসটার জন্য আপাতত দেখাচ্ছি আর কি। যাই হোক, এটা হলো ওয়ান ডাইমেনশনাল, যার শুধু ফিট মেজারমেন্ট। এটা টু ডাইমেনশনাল, দুটো ডাইমেনশন, যার হলো লেন্থ ব্রেথ আছে, এটা হলো 2 ডাইমেনশন। 3 নম্বরটা হলো ভলিউম ক্যালকুলেশন করার জন্য ভলিউম এটা লাগে, সেটা 3টে ডাইমেনশন লাগে, লেন্থ ব্রেথ, তারপরে ডেপথ বা হাইট, হাইট বা ডেপথ লাগে। তারপর সার্কুলার যে এরিয়া বা একটা গোল একটা কলাম মনে করেন, যেগুলো তার এরিয়া ক্রস সেকশনাল এরিয়াটা লাগে, এরিয়া কত, আবার তার ভলিউমও লাগে। এই যে এটা হলো মেম্বারের মেম্বারের যে এরিয়া এবং তার ভলিউম। তারপর ট্রাপিজয়েডাল মেম্বার, তার সাধারণত এর রেয়ার কেস, ট্রাপিজয়েডাল এবং ট্রায়াঙ্গুলার ব্যাপারটা রেয়ার, তারপরেও দিয়ে রাখছি কারো যদি প্রয়োজন হয়। ট্রাপিজয়েডাল এরিয়া, ট্রাপিজয়েডাল ভলিউম, তারপর ট্রায়াঙ্গুলার, এটা ট্রায়াঙ্গুলার এরিয়া, ট্রায়াঙ্গুলার ভলিউম, সম্ভাব্য যা লাগে তা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে যদি এক্সেপশন প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ম্যানুয়ালি ইনপুট দিতে পারবেন, সেই সিস্টেমটাও আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যাই হোক, এটি আপনারা দেখলেন। তবে একটা কথা বলি, একটা এন্ট্রি আমি দেখাবো যে 3 ডাইমেনশনাল এরিয়াটা, এটা দেখাবো। একটা বলি যে একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে যাওয়ার জন্য আপনার ট্যাব ব্যবহার করবেন না, শুধু এন্টার দিচ্ছে, আপনি এন্টার ব্যবহার করবেন, তাহলে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে কিন্তু কার্সারটা কিন্তু যাবে, আপনারা দেখতে পাচ্ছেন কার্সারটা এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাবে। এটাই সবচেয়ে হলো সহজ উপায় এবং ইজি। যদি ট্যাব ইউজ করেন তাহলে কিন্তু ট্যাব দেখতে হয়, আর এটার ইউজ করলে কিন্তু এটা দেখা লাগে না, এটা হাত অটোমেটিক্যালি যায়। বিশেষ করে যারা নিউমেরিক কিপ্যাড বিশিষ্ট, ডান সাইডে নিউমেরিক কিপ্যাড বিশিষ্ট যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই যে এন্টার কি দেওয়াটা ইজি, ট্যাব দেওয়া বা অ্যারো কি ব্যবহার করতে কিন্তু সময় লাগে। সেটা না করে ভালো, সবচেয়ে ইজিয়েস্ট এবং ফাস্টেস্ট ওয়ে হলো এন্টার ব্যবহার করে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়া। এটা আমি তাই করলাম, যে এন্টার দিচ্ছি, এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাচ্ছে। একটা ডাটা এন্ট্রি আমি দেখাবো, স্টার্ট করি কোন রোড থেকে, সে 5 নম্বর রোড থেকে শুরু করব। দুটো ডাটা এন্ট্রি দেখাবো। প্রথমে মাউস পয়েন্টার রাখবো যে কোনো একটা জায়গায়, রাখলেই হলো ইয়ে বলা, তো সাধারণত A1 সেলে আমি রাখলাম। আপনি যে কোনো জায়গায় চললে 5 নম্বর থেকে মনে করেন ডাটা এন্ট্রি শুরু করব, তাহলে এখানে রাখলাম, একবার রাখলেই হবে। ডাটা এন্ট্রি করতেছি 3 ডাইমেনশনাল অ্যারো দিয়ে, আর অন্যগুলো আপনি দেওয়া আছে 4 ডাইমেনশনাল যেটা, সেটা আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, নম্বর টেক্সট, নম্বর ভ্যালু, লেন্থ ফিট, লেন্থ ইঞ্চি, তারপরে ব্রেথ হলো ফিট, ব্রেথ ইঞ্চি, তারপর হাইট ফিট, হাইট ইঞ্চি। এরপরেও 4টি ডাইমেনশন যেটা, সেটাকে থিকনেস হিসেবে দেখানো হয়েছে, সেখানে টি দিয়ে দেখানো হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা 4 ডাইমেনশনাল। 2G যেটা, সেটা যেমন ট্রাপিজয়েডাল এরিয়া, এই যে 2Gর যে নোটেশনটা সেটা দেখাচ্ছে H1 H2। H1 H2 বলতে হলো যে যে আবার এটা 4 ডাইমেনশন দেখায়, যে বেস থাকবে, হাইট, ছোট হাইট, বড় হাইট, তারপর তার থিকনেস। 4টে ডাইমেনশন হলো বেস 1, H, এই 2, এই 3, এই 4, 4টে ডাইমেনশন বিশিষ্ট। এখানে 2H যেটা, সেটা ট্রাপিজয়েডাল ভলিউমটার 4টে ডাইমেনশন আছে। আরও একটা আছে ট্রায়াঙ্গুলার ভলিউমের 4টে ডাইমেনশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে টি বা থিকনেস ব্যবহার করা হয়েছে, এবং কোনটা তো কোন ঘর কি তা আপনারা সহজেই বুঝতে পারেন, আর দেখতে পাচ্ছেন। অন্যগুলো তো বুঝতে পারতেছেন, শুধু সার্কুলার যারা প্রথম হলো এন, তারপর আছে ডায়ামিটার, তারপর হলো পায়ের ভ্যালুটা এখানে দেওয়াই আছে, আপনাকে দিতে হবে না। আবার ভলিউম যেটা, সেটা যে ডায়ামিটার লাগবে, এন লাগবে, ডায়ামিটার লাগবে সংখ্যা কয়টা, তবে এন লাগবে এবং পাই লাগবে। তারপরটা কি লাগবে, তারপরটা 2G এখানে বলা আছে, যে এন লাগবে, H1 H2, তারপর 2Hটাও বলা এখানে আছে। যাই হোক, আপনারা সহজে বুঝতে পারবেন যে টাইপ কী অবস্থা। তা আমি একটা শুধু দেখাবো, যে এই যে 3 ডাইমেনশনালটা আমি বললাম যে রুম 1 ইমাজিনের, তারপরে এন্টার দিলাম। এন্টার দিয়ে কোথায় গেলাম, আমি টেক্সটের ঘরে গেলাম। আমি লিখলাম যে 2 ইন্টু 5 ইন্টু 2, এই যে এটা আমি ইনপুট, 5টা হয়নি,
5 ইন্টু 2 এটা থাকলো। এর রেজাল্টটা কত দেখেন, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই 20টা আমাকে হাতে দিতে হবে, সরি 20। তারপর আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে যাবো লেন্থে যাব, আমি ধরলাম যে ধরেন 20 ফুট। পরের ঘরে শূন্য দিতে পারি বা কোনো একটা ইঞ্চি দিতে পারি। আমি যদি শূন্য, আমি একটা কথা বলি, যদি শূন্য দেওয়ার দরকার পড়ে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। আপনার ঘরগুলি এমনি এমনি ফাঁকা ছেড়ে যান, তাহলে কিন্তু শূন্যটা অটোমেটিক্যালি আপনাকে হয়ে যাবে। সুতরাং আপনার টাইম সেভিং হবে। আপনি শূন্য দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অন্য কোনো ইঞ্চি থাকলে মনে করেন 6 ইঞ্চি দিলাম, তার 6 ইঞ্চিটা লিখতে হবে। আবার এখানে আরেকটা ডাইমেনশন দিই, এটা ইঞ্চি দিলাম। এরপরে আমি বিতে যাব, বিতে কি যাব, আমি লিখলাম যে 10 ফুট, ইঞ্চিটা আর দিলাম না, ঘরটা ফাঁকা রাখলাম। তারপরে থিকনেস দেবো, সে মনে করেন 1 ফুট, তারপর দিলাম হলো 3 ইঞ্চি। এই জিনিসটা থাকলো। তারপরে আরেকবার এন্টার দিব লাস্ট ঘরে যাওয়ার পর। আপনি অন্য কোনো কিছু মাউস ধরার দরকার নেই, একবার এন্টার দেবেন। একবার এন্টার দিয়ে ফোকাস পাবে কিন্তু আপনার এই যে 2D যেটা ডাইমেনশন ক্যালকুলেশন, এটাতে ফোকাস পাবে। একবার এন্ট্রি দিলে কিন্তু ক্যালকুলেশনটা হবে। দেখেন আমি লাস্ট ঘর কী ছিলাম, লাস্ট ঘরে যখন মাউস পয়েন্টার, তখন একবার এন্টার দিছি, পরে আরেকবার এন্টার দিছি, তাহলে দিলে পরে এই ক্যালকুলেশনটা হবে। তখন কিন্তু দেখেন যে একবার এন্টার দিয়ে এখানে আরেকটা এন্টার দিলে কিন্তু এই ক্যালকুলেশনটা হবে। এরপরে আমি যেটা করতে হবে, সেটা একটা ট্যাব ইউজ করব। এইখান থেকে ট্যাব ইউজ করে এই জায়গায় যাব, অথবা ট্যাব দিয়েও যেতে পারেন, আপনি মাউস ক্লিক দিয়েও করতে পারেন। তা আমি ট্যাব দিলাম, ট্যাব দিলে কিন্তু ফোকাসটা পাবে এই ঘরে, এই যে 2D এর যে সরি এই যে এই জায়গায় ফোকাস পাবে। আর মাউস দিয়ে ক্লিক দিতে পারেন বা ট্যাব দিয়ে এন্টার দিলেও হবে। যাই হোক, আমি এখন দেখাচ্ছি এখানে। তারপর শিওর হলাম যে 5 নম্বরে আসি, শিওর হওয়া লাগে না, আমি একটা এন্টার দিলাম। এই যে কোনটা, এটা 3 ডাইমেনশনাল, সরি 3 ডাইমেনশনাল। এই যে এন্ট্রিগুলো দেখলেন, এবার আমি ইনজার্ট করব 1 এস্টিমেট। দেখেন এটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গেছে, তা আমি দেখি কি কারণে হয়েছে। এই জিনিসটা একটু এনোমেলি হয়েছে, তা সেটা শ্রোতা কথা এন্ট্রি হবে এইগুলা। আমি কোনো একটা ট্রাবলের কারণে আমার এই জিনিসটা ঘটছে, কারণ এখন ট্রায়াল পর্যায়ে আছে এখন, সেজন্য সরি এটা ইয়েতে দিয়েছি আর কি, 5 করা। এখন মেজারমেন্টের জিনিসটা অন্য একটা ঘরে দিয়ে দেখি, ওইটা আর আসবে না, কারণ এটা তো মেজারমেন্টগুলো চলে গেছে। আমি টেস্ট করে দেখি আগে, তারপর আলোচনা করছি ডাইমেনশনাল। ডাটা এন্ট্রি ব্যাপারে ডিটেলস আলোচনা করব। আমি এখন যেটা বলি সেটা যে ব্রিফিং, যে কোনটাতে কি করা যায় সেটি দেখা যায়, এবং যে ট্রাবলটা আছে আমি দূর করব, দূর করে তারপর আবার একটা ভিডিও করবো ডিটেলস করার জন্য। এখন শুধু প্রাথমিক আলোচনাগুলো করলাম, তারপর আরও যে সুবিধাগুলো আছে এটি ট্রায়াল পর্যায়ে আছে, তা আমি ভিডিওটা এগুলো দেখলেন যে কি করা যায়, তারপর নোটেশনগুলো কি ব্যবহার করা হয়। আরেকটা জিনিস যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে আর যে কাজগুলো করা যায় সেটা হলো সেল মার্জিং করা যায়। আপনি যখন প্রয়োজন হবে যে কোনো, যেমন এই সেলগুলো কিন্তু অক্ষত আছে, এই যে এখন মার্জ করব, কোনটা ধরে মার্জ করবো সেটা আপনাকে ধরতে হবে। সে ধরলাম, এই কটা সিলেকশন করলাম, ধরার পর সিলেকশন করার পর বললাম মার্জ, সেল মার্জ। এই দেখেন এই সেলগুলো কিন্তু মার্জ হয়ে গেল। আবার মার্চের যদি কোনো কাজের প্রয়োজন আমি মার্চ করতে পারি, আবার সেলটা ধরলাম, মার্চ করা সেলগুলোকে আবার ধরলাম, তারপর যদি আনমার্চ বলি, আনমার্চ বলবো, আনমার্চ, তাহলে কিন্তু এই সেলগুলো কিন্তু আবার কিন্তু ভাগ হয়ে গেল। তারপর যে ডেসিমেল করা, সে আমি কোনো একটা ঘরকে 2 ডেসিমেল করব, তাহলে এই ঘরটা এখন লিখি দেখি কত হয়, শুধু লিখলাম 20, এটা কিন্তু আসলে ডেসিমেল শো করে নেই। যখন আমি 2 ডেসিমেল করবো তখন দশমিকের পর এই যে 2 ডেসিমেল, এই ঘরটা বা সিলেক্টেড যে কটা ঘর ধরবেন, যদি আপনার বেশি ঘর ধরেন বা টোটাল ধরেন কী হলাম কলাম ধরেন, সেটা যদি 2 ডেসিমেল বলেন তাহলে সবগুলো 2 ডেসিমেল হয়ে যাবে।
2 ডেসিমেল হয়ে যাবে। আবার যে কোয়ান্টিটি ঘর বলি, কোয়ান্টিটি যদি কোনো ঘর থাকে তাহলে আপনি 3 ডেসিমেল করতে চান কোয়ান্টিটির ঘর, তাহলে এই যে কোয়ান্টিটি এটা ধরি, কোয়ান্টিটি ঘর 3 ডেসিমেল করব, তাহলে 3 ডেসিমেল করি, 3 ডেসিমেল করলাম, ধর কিন্তু 3 ডেসিমেল হয়ে যাবে। দেখেন আমি লিখতেছি 20, তাহলে কিন্তু এটা কিন্তু 3 ডেসিমেল হয়ে গেল, আর এটা 2 ডেসিমেল রয়ে গেল। এটি আমি দেখালাম যে প্রাথমিক কোনটা দিয়ে কী কাজ করা যায়। তারপর সেল অ্যাট দি রেট অফ টাকা, অনেক সময় দেখা যায় যে টাকা বসাতে গিয়ে আপনি ঘরে টাকা বসাবেন, এখানে টাকা বসাবেন, তার আগের যে সেলটা সেটাতে আপনি লিখে নেবেন অ্যাট দি রেট অফ টাকা, তাহলে এই যে বলবেন সেল অ্যাট দি রেট অফ টাকা বসালাম, তাহলে এই যে সেল অ্যাট দি রেট অফ টাকা হয়ে গেল, সেল মধ্যে যে ভ্যালুটা দেখতে পারেন। তারপর আপনি রেটটা বসান, সে মনে করেন যে 800 টাকা বা 8000 টাকা, তাহলে অ্যাট দি রেট অফ টাকা জিনিসটা হয়ে গেল। আবার যে মনে করেন যে এই ঘরটাকে টাকা সাথে আনবেন, 800 সাথে টাকা সাথে আনবেন, তাহলে কি করবেন, তাহলে দেখেন এই যে ফরম্যাট সেল ফর টাকা, এখন ক্লিক দিলাম, এখন এই জায়গায় করছি এটা দেখেন 8000 লিখতেছি, 1 2 3 8000, তাই এর সাথে কিন্তু টাকা কথাটা এসে গেল। কিন্তু এই জায়গায় কিন্তু টাকাটা দেখা যাবে না, আপনি দেখতে পাচ্ছেন শুধু 8000 শো করবে, কিন্তু টাকাটা কিন্তু আর দেখা যাবে না। এভাবে কিন্তু আপনি বিভিন্ন সেল কিন্তু ফরম্যাটিং করতে পারেন, এটি সেটি দেখালাম। সেল ফরম্যাটিং, মার্চ সেল, তারপরে ইনজার্ট অন এস্টিমেট, যে আমি তো প্রথমে যে কথাগুলো বললাম যে ক্যালকুলেশন, যে 2 নম্বর যে বাটনগুলো আছে ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশন করে নেওয়ার পর তারপরে ইনজার্ট অন এস্টিমেট বাটনটা ক্লিক করলে কিন্তু এস্টিমেটটা টোটাল এস্টিমেট ক্যালকুলেশন হয়ে তার যে ডাইমেনশনগুলো আপনার যে মেজারমেন্টগুলো দিয়েছেন, ইনপুট দিয়েছেন, সবই কিন্তু এখানে বসে যাবে। যাই হোক, আপাতত ব্রিফিং দিলাম, পরবর্তী ভিডিও দেখাবো ডিটেলস এস্টিমেট করতে হয় কীভাবে, সেই ভিডিওটা দেখাবো আমি। এখন আপাতত এটা। আর একটা কথা হলো, ডেমো ভার্সন ছাড়বো, তখন আপনারা হয়তো সবগুলো কাজ করতে পারবেন না, হয়তো লিমিটেড কিছু সুবিধা দেব। ফুল ভার্সনটা আসলে অনেক কষ্ট করে বানানো হয়েছে, যদি ব্যবহার করে সুবিধা পান বা দ্রুত মনে করেন, তখন আপনি ফুল ভার্সনটাকে মানে পেইড সফটওয়্যার হিসেবে নিতে হবে। যাই হোক, আপাতত আমি এখানে শেষ করছি। আর একটা কথা বলবো, সেটা হলো মোবাইল ফোনে না দেখে যদি আপনার কোনো কিছু দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে ডেস্কটপে বা ল্যাপটপের স্ক্রিনে কিন্তু দেখতে হবে, মোবাইল ফোনে কিন্তু উপযুক্তভাবে দেখা যাবে না, কারণ এটা মোবাইল ফোনের জন্য কিন্তু উপযুক্তভাবে বানানো হয়নি, এটা মূলত বড় স্ক্রিনের জন্য বানানো হয়েছে। এটি আপনাকে ইন্টারফেসগুলো দেখালাম। যাই হোক, আপাতত এখানে শেষ করছি। ব্যাক টু ড্যাশবোর্ড যাই, আমি ড্যাশবোর্ডে ফিরে আসলাম। তাই সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি যেটা দেখাবো সেটা হলো ডিটেলস এস্টিমেটিং কীভাবে করতে হয় সেটি দেখাবো। এখন প্রাইমারি আলোচনা করলাম, আবারও বলি, পারফর্মার তৈরি করা, তারপর এস্টিমেটিং করা, তারপর আরেকটা যেটা করা যায় ব্রিফিং, সেটা হলো গো ফর এস্টিমেটিং ডিটেলস এস্টিমেট মডিফাই করা। এখানে আটা সেটা দেখাইছি যে এটা এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনার ডিটেলস এস্টিমেট থেকে বিওকিউ তৈরি করবেন, বা বিওকিউ ডিটেলস এস্টিমেটে এই শর্ট এস্টিমেট তৈরি করবেন উইথ কোয়ান্টিটি অনলি ফ্রম ডিটেলস এস্টিমেট। তারপর হলো এলটিএম বিউকিউ, ওয়াশ এলটিএম বিউকিউ ডাটা প্লেস করবেন। তারপর হলো ওয়াশ ওটিএম বিউকিউ ডাটা প্লেস করবেন উইদাউট ডিটেল মেজারমেন্ট, খুলি কোয়ান্টিটি দিয়ে। সেই জিনিসগুলো কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা যায়। এটি আমি প্রাইমারিভাবে আলোচনা, শুধু ইন্টারফেসটা এখন দেখালাম। ব্যাক টু ড্যাশবোর্ড করে যাই। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা মনোযোগ সহকারে দেখলেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং আমার পরিচয় তো দেখতে পাইছি, প্রথমে বলেছি, এখন তারপর আবার একটু বলি। আমার মূলত পরিচয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনার তো শেষে বললাম, প্রথমে হয়তো দেখাইনি, মনে ছিল না। যাই হোক, তা আমার এটা আমার পরিচয়। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, তো ভিডিও হোল্ড করে ডিটেলস দেখতে পারেন। এই আমার যে সফটওয়্যারগুলো আমি ডেভেলপ করেছি, সেটা বিটারদের জন্য মূলত দুটা, একটা হলো ওটিএম এবং এলটিএম এর যাবতীয় কাজ করার জন্য পিপিআর 2000 অনুসারে যে ফর্মগুলো আসে, সেই ফর্মগুলো যেগুলোতে অনেক বেশি সময় লাগে, সেগুলো দ্রুত ফিল আপ করার জন্য, দ্রুত ফিল আপ করা, টাইম সেভিং ফিল আপ করার জন্য সফটওয়্যার আছে দুইটা, একটা হলো এলটিএম টেন্ডারের জন্য, আর একটা ওটিএম এবং এলটিএম দুজনই কাজ করার জন্য, সেই জন্য করা যায়। ওই জন্য দুইটা পিদের জন্য মূলত তিনটে সফটওয়্যার। সেটা হলো মূলত যা কিছুই করি না কেন,
মূল উদ্দেশ্য হলো সিএসবি ডিফারেন্ট টাইপস অফ সিএসবি ফাইল ম্যাপিং, অটো প্রিপেয়ারিং সিএসবি ফাইল অ্যান্ড বিওকিউ আপলোডিং। এটা হলো মূল কথা। তারপরে ওর সাথে অনেক আরও ফাংশন আছে। তারপর টেন্ডার এভ্যালুয়েশন, এসএলটি ক্যালকুলেশন করা, লোয়েস্ট টেন্ডার এভ্যালুয়েশন করা, টেন্ডার এভ্যালুয়েশন করার যে সফটওয়্যার আছে সেটাও এর মধ্যে ইনক্লুড আছে। আরেকটা যেটা হলো এস্টিমেটিং, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং, সে পি এবং বিটার দুইজনই ব্যবহার করতে পারবেন, সেই উদ্দেশ্যে এটা বানানো। আর সফটওয়্যারের জন্য কার সাথে যোগাযোগ করবেন, আমি সাধারণত সময় দিতে পারি না, অনেকটা অসুস্থ, এই জন্য কথাটা হয়তো অতটা স্পষ্ট নয়, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন আমার বয়স প্রায় 67-68 বছর, রিটায়ারমেন্টের প্রায় 8 বছর হয়ে গেল, এখনও শরীর চলে না, অসুস্থ। তারপরে ব্রেনটা আল্লাহর সাথে সচেতন, এখনও সচেতন আছে, কাজ করতে পারি। আপনাদের সবার কাছ থেকে দোয়া প্রার্থী, যেন আপনাদের খেদমত করতে পারি যতদিন বেঁচে আসি। এই বলে আমি আপনাকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।